সবাইকে স্বাগতম সুন্দর মনের মানুষের জেলা মানিকগঞ্জে। আসসালামু আলাইকুম। ভাইবস উইথ নাহিদের আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ মুস্তফা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর বুঝতেই পারছেন আজ এসেছি মানিকগঞ্জে, আর আপনাদেরকে আজকে নিয়ে যাব বেতিলা জমিদার বাড়িতে। সবাইকে উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। বন্ধুরা, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রিক্সা, অটো বা সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারবেন মানিকগঞ্জ সদর থানার মিতরা ইউনিয়নে অবস্থিত বেতিলা জমিদার বাড়িতে। আর মানিকগঞ্জের অবস্থান তো আপনারা সবাই জানেন, ঢাকার গা-ঘেঁষা জেলা মানিকগঞ্জ। আর এই জেলাতে অবস্থিত আরিচা ও পাটুরিয়া নৌবন্দর ও ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু এই জেলার উপর দিয়েই চলে গিয়েছে। যাতায়াত ব্যবস্থা: ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জের যাতায়াতের ব্যবস্থা আছে পদ্মা লাইন, ভিলেজ লাইন, বিআরটিসি, সেলফি ও যাত্রী সেবা ইত্যাদি বাস সরাসরি মানিকগঞ্জে যাতায়াত করে। আর থাকার ব্যবস্থা বলতে অতীতে ভালো ব্যবস্থা না থাকলে বর্তমানে সদরের আশেপাশে বেশ কয়েকটি রিসোর্ট ও শহরের ভিতরে কয়েকটি সাধারণ মানের হোটেল আছে। আজকে আমার এই ব্লগ ভিডিওতে আমার সাথে আছে আমার মেজো ভাই। আর আমরা যখন পৌঁছালাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, যে কারণে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলো। বৃষ্টি থামার পরে দুই ভাই নিরুপায় হয়ে হাঁটা শুরু করলাম, কারণ কোনো রিক্সা পাচ্ছিলাম না। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পরে মিতরে স্কুল যে ছিল, স্কুলটা থেকে এগিয়ে যাওয়ার পরে আমরা একটা রিক্সা পেয়ে যাই। আর সেই রিক্সা করে আমরা এগিয়ে যাই এবং রিক্সাটার শেষ মাথাতেই কিন্তু এই জমিদার বাড়িটি অবস্থিত। বেশ কিছু দূর যাওয়ার পরেই পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য। এই হচ্ছে সেই যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়ির প্রথম অংশ। এখানে 6টি অবকাঠামো বা দালান আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সেই সময় আভিজাত্যের প্রতীক হয়ে দালানগুলো কিন্তু এখনও দাঁড়িয়ে আছে এবং বলতে গেলে খুব ভালো মতোই দাঁড়িয়ে আছে। বোঝাই যায় যে সংস্কার মধ্যেই আছে। তবে এই যে বিল্ডিংটি দেখছেন, এর বাইরের প্লাস্টার কিন্তু ফুসে গেছে। একটু যত্ন বা সংস্কার এই বিল্ডিংটি করলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে বা সৌন্দর্যের বহুগুণে বেড়ে যাবে। আর সবচেয়ে মজার বিষয়, এখানে কিন্তু 6টি দালান আছে। এর ভিতরে 2টি একতলা এবং বাকি 4টি কিন্তু দোতলা করে। আর এখানে কিন্তু প্রচুর নাটকের শুটিং হয়। এখানে কিন্তু নাটকের জন্য এই ফ্লোরগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় এবং এখানে কিন্তু অনেকগুলো পরিবার এখনও বসবাস করছে। যতদূর জানতে পেরেছি সরকারি আশ্রয়ের প্রকল্প হিসেবে এই জায়গাটি এখন ব্যবহৃত হয়। আর যে বিল্ডিংটি দেখছেন, এটি কিন্তু খুবই চমৎকার একটি বিল্ডিং। এর সৌন্দর্য কিন্তু যে কারো চোখে লেগে যাবে। 2টি জানালা এবং 2টি দরজা আছে সামনে, দেখতেই পাচ্ছেন। আর উপরতলায় কিন্তু 4টি জানালা এবং জানালা কিন্তু অনেক বড় বড়। আর যত বড় এই বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি কিন্তু অনায়াসে 3 তলার উপরে কিন্তু করা যেত। তবে মজার বিষয়, এই জায়গায় যে 4টি ভবন আছে বড় বড়, সেগুলো কিন্তু দোতলা করে সবগুলো। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এটির একটু সংস্কারের দরকার। একটু কালারিং করলে কিন্তু সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে। সামনে কিন্তু যে বারান্দা দেখতেছেন, এটি কিন্তু কাঠের, খুবই সুন্দর এবং সেগুন কাঠ কিন্তু ব্যবহার করা হয়েছে ওই বারান্দাগুলো করাতে। 2য় তলায় যেইগুলো দেখছেন, বারান্দাগুলো দেখছেন। আর এই বিল্ডিংটি একদম পরিত্যক্ত হয়ে গেছে। আসলে এটি কী কাজে ব্যবহৃত হতো কারো কাছে জানতে পারলাম না, জিজ্ঞেস করেছিলাম কিন্তু কেউ খুব একটা কথা বললো না। যাই হোক, এটিও কিন্তু একটা 2য় ভবন। আর সবচেয়ে মজার বিষয়, জমিদার বাড়ি হিসেবে পরিচিত হলেও এটি কিন্তু সত্যবাবুর বসতভিটা হিসেবে কিন্তু বেশি পরিচিত এবং কি গুগলে সার্চ দিলেও এটা কিন্তু জমিদার বাড়ি হিসেবেই প্রদর্শন করে। কিন্তু আসলে এটি কিন্তু আসলে কোনো জমিদার বাড়ি না, এটাকে সত্যবাবুর বসতভিটা হিসেবে সবাই চিনে থাকেন। কারণ তখনকার দিনে এরকম পাড়া গায়ে এরকম বিশাল দালান কোঠা শান শৌকত দেখলে স্থানীয়দের কাছে জমিদার হিসেবে পরিচিতি পাবে, এটাই কিন্তু স্বাভাবিক।
আমি যে রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি এর পাশেই কিন্তু বেতিলা খাল অবস্থিত, আর এই খাল কিন্তু ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীকে সংযুক্ত করেছে। আর আমার এগিয়ে যাওয়ার উদ্দেশ্য এই জমিদার বাড়ির মূল অংশে যাওয়া, এবং কিছু দূরে এগিয়ে যেতেই সামনে বলল একটি মন্দির। তবে এখানে বেদিতে ফুল দেওয়া দেখছি, তবে চারিপাশে দেয়াল নাই কেন, হয়তো বা ভেঙে গেছে দেয়াল বা ধ্বংস হয়ে গেছে। আর যে সামনে যে বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে জ্ঞান কুটির, বাংলা 1334 সাল লেখা আছে এর নাম ফলকে, অনেক আগের, বুঝতেই পারছেন, বাংলা সাল উল্লেখ করা। এবং এই বিল্ডিংয়ের ঠিক পাশেই মূল যে বিল্ডিং সেটি। তবে এই বিল্ডিংটির নাম যে কেন জ্ঞান কুটির সেটি কিন্তু আগেই বলেছি, এই বাড়ির সম্পর্কে খুব একটা ইতিহাস সংরক্ষিত হয়নি বা জানা যায়নি। এই যে দেখছেন এটি কিন্তু এই জমিদার বাড়ি কিন্তু মূল ভবন, এটিও কিন্তু দ্বিতীয় তলা একটি ভবন, দুতলা, নিচে 8টি জানালা এবং একটি কিন্তু সদর দরজা, সামনে একটি সিঁড়ি এবং উপরে কিন্তু প্রায় 10টার মতো জানালা দেখতেই পাচ্ছেন। বাড়িটি কিন্তু রং করা হয়েছে, হয়তো খুব রিসেন্ট, যে কারণে দেখতে সুন্দর লাগছে। তবে বাড়িটি কিন্তু অনন্য, অনেক সুন্দর একটি ডিজাইন। এবং জানালাগুলো খেয়াল করছেন কিন্তু অনেক বড় বড় জানালা। আমরা বর্তমানে যে আকারের দরজা বানাই এরা কিন্তু জানালা বানিয়েছে কিন্তু সেই একই সাইজের। আর এই জমিদার বাড়িতেই কিন্তু অবস্থিত আছে আরও একটি মন্দির। সামনে একটি মন্দির দেখিয়েছিলাম, মন্দির বলতে বেদি, সেখানে ফুল দেওয়া ছিল, তবে দেয়াল ছিল না। তবে কিন্তু এই মন্দিরটি কিন্তু দেয়াল আছে এবং খুবই চমৎকার, কিন্তু খুব সুন্দর, ছোটোখাটো এবং খুব সুন্দর ডিজাইনের। কিন্তু এখানে যে বেদিটা দেখছেন হয়তো এখানেই কিন্তু দেবতার মূর্তি স্থাপিত ছিল, কিন্তু এখন আর নাই। তবে আরেকটু সংস্কার করা দরকার, যদি এভাবে পড়ে থাকে তবে কিন্তু খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে। একটু সংস্কার তো অবশ্যই করা উচিত, কারণ ঐতিহাসিক নিদর্শন এগুলো আমাদের। তবে এখানে এখন আর পূজা অর্চনা হয় না। এবং এই বাড়িটি কিন্তু বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এবং 3টি ব্লকে কিন্তু ভাগে অবস্থিত এই জমিদার বাড়িটি। প্রথম অংশ আগেই দেখিয়েছি, এটি কিন্তু দ্বিতীয় অংশ। আর এই মন্দিরের পাশেই একটি ছোট্ট মঠ দেখা যাচ্ছে, একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম এই মঠের ভিতরে আসলে কি আছে। আর দেখতেই পাচ্ছেন এখানে একটি বেল গাছ আছে এবং বেল গাছের নিচে কিন্তু পাকা করে বাধাই করা, আপনারা জানেন। কিন্তু দেবদেবতার পূজায় কিন্তু ওনারা কিন্তু ওই বেল পাতার ব্যবহার করে থাকেন। আর এই মঠের ভিতরে আসলে কিছুই দেখতে পেলাম না, একদম অন্ধকার। তবে ভিতরে কিন্তু কিছু নাই, হয়তো একসময় দেবদেবতার মূর্তি থাকলেও থাকতে পারতো। চলেন যাই এখন একটু ভিতরে যেয়ে দেখি ভিতরে কি অবস্থা। যদিও এই বাড়ির সামনে কিন্তু একটি সদর দরজা ছিল, কিন্তু তার পাশে একটি গেট আছে, গেট দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখছি পিছনে শৌচাগার। আসলে এই বাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। আর এটি হচ্ছে রান্নাঘর। এখনও এখানে যারা বসবাস করছেন তারা কিন্তু এখানে রান্না করেন, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। এবং শৌচাগার কিন্তু মূল বাড়ি থেকে কিন্তু অনেক দূরে করা হয়েছিল। রান্নাঘরটি একটু ছোটোখাটো হলেও পাশে কিন্তু যে আরেকটি ঘর দেখছেন এটি হয়তো খাবার ঘর ছিল, এই জমিদার বাড়ি যারা ছিলেন বসবাস করতেন। এটি খাবার ঘর এবং তার পাশে আরও একটি ঘর আছে, হয়তো এখানে জিনিসপত্র রাখা হতো। সামনে দেখছেন একটি কূপ, চলেন যে দেখে আসি কূপের কি অবস্থা। আসলে কূপটি একদম নষ্ট হয়ে গেছে, পানি নাই, নষ্ট হয়ে গেছে। হয়তো তখনকার সময় যারা বসবাস করতেন তারা এটি ব্যবহার করতেন। আর এটি হচ্ছে হয়তো শস্য টস্য যা ছিল স্টোর করে রাখার ঘর। এবং তার পাশে ছোট্ট একটি তুলসী গাছের বেদি দেখা যাচ্ছে, কারণ আপনারা খুব ভালো করে জানেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু তুলসী গাছের সামনে কিন্তু ভক্তি দেন বা পূজা করেন।
আর সবচেয়ে মজার জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সামনে থেকে এই বিল্ডিংটি যত বড় বা যত উঁচু দেখা যাচ্ছিল, ভেতরে আসার পরে কিন্তু খেয়াল করে দেখবেন বিল্ডিংটি কিন্তু অত উঁচু দেখা যাচ্ছে না। জানালাগুলো খোলা আছে কিন্তু ভিতরে কিছুই নেই, একদম ফাঁকা। আরেকটি জানালা খোলা, এখান থেকে একটু দেখার চেষ্টা করি, এখানেও কিন্তু কিছুই নেই, একদম ফাঁকা, কিছুই নাই। ঠিক পাশের একটি রুমে শুধু একটি পরিবার বাস করছেন, একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা। বাড়িটি কিন্তু আসলে খুবই চমৎকার ছিল, দেখতেই পাচ্ছেন। আর এখন আমরা যাব এই জমিদার বাড়ির 3য় ব্লকে। আর যাওয়ার সময় কিন্তু আবারও এই বেদিতে একটু উঠলাম, অনেকগুলো জবা ফুল দেওয়া আছে। আর বুঝতেই পারছেন এই বেদিতে হয়তো কোনো দেবতা বা দেবীর মূর্তি স্থাপন করা ছিল। যাই হোক, আপনারা কিন্তু দেখলেন এই বাড়িটি কিন্তু আসলে কিন্তু চমৎকার। আর যে খালটি দেখছেন এটি কিন্তু সেই বেতিলা খাল, বৃষ্টির কারণে কিন্তু সব কিছু একদম ভিজে আছে। আর যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং তার ভিতরে কিন্তু হালকা ভিজে ভিজে ভিডিওগুলো করছি। যাই হোক, আমরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি এই জমিদার বাড়ির 3য় ব্লকটি আছে সেই ব্লকটি দেখার জন্য। আসলে কেউ কল্পনাই করতে পারবে না যে এরকম পাড়া গায়ের ভিতরে এত সুন্দর অবকাঠামো আছে। দেখতেই পাচ্ছেন বর্ষাকাল ছিল যে কারণে বেতিলা খাল একদম কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। কিছু দূর এগিয়ে আসতেই সামনে পড়লো বিশাল একটি পুকুর এবং সুন্দর বাঁধানো একটি ঘাট, নিচে টাইলস করা, হয়তো নতুন করে টাইলস লাগানো হয়েছে। আর পাশের যে বসার যে জায়গা সেটি কিন্তু শ্বেত পাথরে কিন্তু বাধাই করা, বুঝতেই পারছেন কত দামি একটি ঘাট। আর এটি হচ্ছে এই জমিদার বাড়ির 3য় ব্লক। আর যে সামনের বিল্ডিংটি দেখছেন অসামান্য দারুণ কারুকাজ এবং ফরাসি স্টাইল অবলম্বন করে বিল্ডিংটি তৈরি করা হয়েছে। সে কারো দেখলেই কিন্তু চোখে লেগে যাবে এই বাড়ির সৌন্দর্য। তবে সতুবাবু সম্পর্কে যতটা জানা যায়, জ্যোতিবাবু বা সতুবাবু তিনি ছিলেন একজন পাটের ব্যবসায়ী। পাটের সহজ ব্যবস্থার জন্য হয়তো তিনি উপযুক্ত মনে করেছিলেন বলে এখানে বসতবাড়ি নির্মাণ করেছিলেন। আদতে তিনি ছিলেন কলকাতার ব্যবসায়ী এবং কলকাতারই বাসিন্দা। আর যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ে কিন্তু 3টি রুম ছিল, পাশে আরও কিছু বিল্ডিং আছে একতলা বিশিষ্ট। আর এই বিল্ডিংগুলো কিন্তু যেটা দেখছেন মাত্র 3টি রুম, পাশের 2টি রুম কিন্তু খুবই চাপা এবং মাঝখানের রুমটা একটু বড়। তবে বিল্ডিংটি দেখে কিন্তু বোঝার উপায় নাই যে বিল্ডিংটি এরকম চাপা বা এত ছোট ছোট রুম নিয়ে তৈরি। এই দরজা লাগানোর মাধ্যমেই শেষ করছি আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্টস করবেন এবং যদি কোনো উপদেশ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ, উপদেশ এবং ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এবং সবার কাছে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সামনে এগিয়ে চলার পথকে সুন্দর করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে চলা অসম্ভব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ভাইবস উইথ নাহিদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।